জ্ঞানগঞ্জের জ্ঞান ধর্মভিত্তিক নয়, এটাকে বুঝতে হবে। ওখানে হিন্দু মুসলমান ওরকম কোনো ভেদাভেদ নেই, ওর মধ্যে বিভিন্ন লেয়ার আছে। আমি বলছি সেই লেয়ারগুলোর মধ্যে এমন কিছু মাতমারা রয়েছেন যারা জুইশ, তাই বলে কি এই রুমের মধ্যে কসমিক এনার্জি আসছে না? আসছে। আচ্ছা, কিন্তু অ্যাঙ্গেলের সঠিক অ্যাঙ্গেল তুমি বুঝতে পারছো না। আচ্ছা, তুমি যখন সঠিক অ্যাঙ্গেলকে বুঝে যাবে তখন ওটাও এখানে অ্যাক্টিভেট হবে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, এই যে ষড়রিপু, আমরা অ্যাডভাইস করি এই ষড়রিপুকে জোর করে তাড়াতে নেই। আচ্ছা, তাকে অ্যাকসেপ্ট করতে হয়, করে তাকে পাশ কাটাতে হয়। আমি সচক্ষে দেখেছি এরকম বড় বড় সব লেন্স, মানে সূর্যের রশ্মি, আমরা সূর্যের রশ্মির কটা জানি? 7টা জানি ভিবজিওর। কয়েকশো সূর্য রশ্মি রয়েছে যাদের আমরা চিনি না, কিন্তু ওই মাতমারা জানেন। এই যে আমি সিস্টেমটা শেখাচ্ছি, 20 মিনিট বসে থাকা, যখন তুমি বসতে শিখে যাবে এবং যখন তোমার হার্টবিট, শ্বাস প্রশ্বাস লো হয়ে যাবে, নিজের ভেতর যখন তুমি স্থির হয়ে যাবে, তখনই ওই ফ্রিকোয়েন্সির সাথে তুমি কমিউনিকেট করতে পারবে। আপনি সাধকদের কথা বলেছেন এবং আমরা জানি ভারতের বিখ্যাত 41 সাধকের কথা। তারা কি সবাই এই জ্ঞানগঞ্জের অ্যাক্সেস পেয়েছিলেন? না, জ্ঞানগঞ্জ লোকে ভাবে উনি একজন উচ্চকোটির মহাত্মা, উনি জ্ঞানগঞ্জের সাথে যুক্ত হবে না, সবকে এটা নয়, এটা নয়। এবার লাহিড়ী বাবা, ঠিক আছে, এবার মহাতাপা মানে বাবাজি মহারাজ, ওনাকে মহাতাপা বলা হয় কেন? মহাতপস্বী। এবং জ্ঞানগঞ্জের যিনি ওই পোস্টে থাকেন তাকে মহাতাপা বলা হয়। তো বাবাজি মহারাজ ওই পোস্টে রয়েছেন এবং ওনাদের যে জ্ঞান, আধ্যাত্মিকতার যে চেতনার জায়গা, সেটা জ্ঞানগঞ্জের থেকেও ওপরে। এবার ওনাদের ম্যান্ডেটারি না যে জ্ঞানগঞ্জে হয়তো কোনো প্রয়োজন আছে, কাউকে হয়তো কিছু ট্রেনিং দেওয়ার আছে, 2 দিনের জন্য এলে এসব করে আবার চলে গেল। এবং ওনাদের যেটা সংঘ আছে তাকে বলে অমর জ্যোতি সংঘ। আচ্ছা, ওখানে সব অমর আত্মারা থাকেন। আচ্ছা, ঠিক আছে, সে অমর আত্মার মধ্যে অবভিয়াসলি লাহিড়ী বাবা আছেন, আনন্দময়ী মা আছে, তোমার যুক্তেশ্বর গিরি মহারাজ রয়েছেন। তো এরকম প্রচুর অমর আত্মা নিয়ে ওনারা থাকেন। এবং ওনারা যখন সূক্ষ্ম শরীরে কোথাও যান, তখন কি হয়, যে মানে আমার সৌভাগ্য আছে একবার দর্শন করার। ওনারা তো ভৌতিক আকারে যান না, ওনারা তো সূক্ষ্ম রূপে রয়েছে। মানে একটা মানে তেজপূর্ণ একটা বলয়, ঠিক আছে, আর তার চারিপাশে জোনাকির মতো এই অমর জ্যোতি সংঘ জ্বলতে থাকে। তো ওনারা বায়ুমার্গে বিভিন্ন জায়গায় যান গিয়ে এই রূপে। ওটা হচ্ছে সূক্ষ্ম রূপ, তেজপূর্ণ রূপ, তেজ রূপ ওটা থাকে। আর আপনি 4টে মঠের কথা বললেন ভারতবর্ষে, এবং একটি মঠের মধ্যে আমি প্রবেশ করেছি, তার মধ্যে একটিতে। এবার এই যে 4টি মঠ, এই 4টি মঠ ছাড়া মানে জ্ঞানগঞ্জের সঙ্গে ভীষণ রকম মানে হিন্দু বা সনাতন ধর্মকে কানেক্ট করে। একদম একদম। কিন্তু ওটা কি শুধুই হিন্দুদের কানেক্টেড নাকি ওর মধ্যে বৌদ্ধিজমও রয়েছে? এবার আমি বলি, জ্ঞানগঞ্জের জ্ঞান কোন ধর্মভিত্তিক নয়, এটাকে বুঝতে হবে। আচ্ছা, ঠিক আছে, ওখানে হিন্দু মুসলমান ওরকম কোনো ভেদাভেদ নেই, ঠিক আছে। এবং জ্ঞানগঞ্জের যে বিভিন্ন ভাগ আছে, ওর মধ্যে বিভিন্ন লেয়ার আছে। আমি বলছি সেই লেয়ারগুলোর মধ্যে এমন কিছু মাতমারা রয়েছেন যারা জুইশ, আচ্ছা, ইহুদি, ওনারা রয়েছেন। এবং তারা মানে যখন কথাবার্তা বলে, ওখানে চলে হিব্রু ভাষা চলে, ঠিক আছে, এবং আমাদের সংস্কৃত ভাষা, যারা প্রাচীন মহাত্মা রয়েছেন তারা ওই ভাষায় কথা বলেন। এই আমাদের লোকাল ধরো হিন্দি ভাষা বা এগুলো ওখানে চলে না। আরেকটা খুব ভালো, শুনে ভালো লাগবে তোমাদের, যে সকল মহাত্মারা রয়েছে সেই সকল মহাত্মাদের মধ্যে এবার শরীরের বিচার, আত্মা আলাদা, শরীরের বিচারে বলছি, ওখানে বাঙালিদের জয় জয়কার, এতটা বলতে পারি। প্রচুর বাঙালি সাধক আছেন, মানে যাদের শরীর বাঙালি, ঠিক আছে, এতটা বলছি। আত্মার তো কোনো জাতি নেই, ঠিক আছে, কিন্তু ওই জায়গায় ট্রিট করা হয় অ্যাজ আত্মা, নট আ বডি। তো এতটা বলতে পারি, মানে অনেক মহাত্মা রয়েছেন
প্রচুর আছেন জ্ঞানগঞ্জে যাদের শরীর বাঙালি, বাংলার শরীর। এবার আপনাকে আমি একটা গল্প শোনাবো, ছোট্ট আমার জীবনের অভিজ্ঞতা। আচ্ছা। সেটা হচ্ছে উত্তরাখণ্ডের আলমোড়াতে আমি গিয়েছিলাম। তো সেখানে কাসার দেবী বলে একটা মন্দির আছে, তো যেখানে বলা হয় যে ভ্যান এলেন বেল্টের একটা গ্যাপ আছে। তো ওখানে স্বামী বিবেকানন্দের তপস্যা করার একটা গুহা আছে। তো আমি আগে থেকে শুনেছিলাম। এবার ওই গুহার ঠিক যে জায়গাটার গেটটা যেখান দিয়ে ঢুকছি, ওর ভেতরে যেই পা দিচ্ছি তখনই আমার লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছে, আবার বেরিয়ে গেলে নর্মাল হয়ে যাচ্ছে। তাহলে এই কসমিক এনার্জি কি সত্যি হয়? মানে কসমিক এনার্জি কি ওইভাবে এফেক্ট করতে পারে, নাকি আমি শুধু গল্প শুনেছিলাম বলে? ওটা একটা বিশেষ অ্যাঙ্গেলে তোমার উপর পড়ছে। আচ্ছা, তাই বলে কি এই রুমের মধ্যে কসমিক এনার্জি আসছে না? আসছে। আচ্ছা, কিন্তু অ্যাঙ্গেলের সঠিক অ্যাঙ্গেল তুমি বুঝতে পারছো না। আচ্ছা, তুমি যখন সঠিক অ্যাঙ্গেলকে বুঝে যাবে তখন ওটাও এখানে অ্যাক্টিভেট হবে। আচ্ছা, যেটা যে কাসার দেবীর যেখানটা বলতো ওখানে ডাইরেক্ট অ্যাক্সেস হয়, ওটা বুঝতে পেরেছি। ওই জন্য ওটা ইজিলি বোঝা যায়। বুঝতে পেরেছি। এবং ভারতবর্ষে তো এরকম একাধিক জায়গা আছে, মানে বলবো ভারতবর্ষ তো খনি, এত এত জায়গা আছে, মানে এত রহস্য, এত কিছু যুক্ত। তখন ভারতবর্ষ দেশটাই তো আধ্যাত্মিকতার দেশ। ঠিক, ঠিক আছে, মানে আধ্যাত্মিকতা, মানে এখানে কোনায় কোনায় আধ্যাত্মিকতা ভর্তি। মানে ওনার ঈশ্বর এখানে ছেড়ে রেখেছে যে যতটা পারো লুটে নাও, জ্ঞান লুটে নাও। ঠিক। এবং সেই কারণে আমারও এটা মনে হয়েছে যে এই বিদেশ ভ্রমণ তো মানুষ জীবনে করেই, কিন্তু বিদেশ ভ্রমণের আগেও বোধহয় ভারতবর্ষের এই জায়গাগুলো মানুষের দেখা এবং জানা উচিত। সবচেয়ে বিদেশিরা অবাক হয়ে যায় যে ভারতবর্ষে মোটামুটি তোমার রেকর্ডেড যেটা সাধু আছে, মোটামুটি সব আখড়াগুলো মেলালে মোটামুটি 2.5 থেকে 3 কোটি সাধু আছে, যেটা কোনো ছোট দেশের জনসংখ্যাও না। হ্যাঁ, ভারতবর্ষে এত পরিমাণ সাধু আছে। হ্যাঁ। তো একবার একটা স্ট্যাটিস্টিক্স হয়েছিল, ঠিক আছে, ওই কুম্ভমেলার সময় একটা স্ট্যাটিস্টিক্স হয়েছে। কেন? ওই টাইমে সব আখড়ারা এক জায়গায় আসে, ভারতবর্ষে যত আখড়া আছে সব এক জায়গায় আসে এবং ওদের কাছে লিস্ট থাকে, ঠিক আছে। যখন ওটা অ্যানালিসিস করা গেছে, ওখানে দেখা যাচ্ছে যে যত সাধু আছে, যখন অ্যাভারেজ করা হচ্ছে, ওখানে মানে হচ্ছে 70 to 80% সাধু হচ্ছে মাস্টার ডিগ্রি হোল্ডার, যত সাধু আছে। এবং কিছু কিছু সাধু আছে যারা মানে এনলাইটেড হয়ে রয়েছেন এবং যারা এক সময় সফলতার একদম চূড়ান্ত জায়গায় ওনারা বসেছিলেন, ঠিক আছে। তো সফলতার ওই জায়গা ছেড়ে নিংটিপুরে কেন এর কাদার মধ্যে পৌঁছে রয়েছে, এই প্রশ্নের উত্তরটা জানার জন্য ওনারা অবাক হয়ে যান যে কি আছে। এবার কোনো মানুষ ব্যর্থ যে আমার জীবনে কিছু হয়নি, সাধু হয়ে যাই, এটা একটা ছোট পার্ট আছে। এবং আরেকটা পার্ট হচ্ছে যারা আধ্যাত্মবাদটাকে গ্রহণ করতে চায়, যার জন্য যত আমাদের লাইফের সাকসেস, সেই সাকসেসকে তারা ছেড়ে দেয়। তো আমার একবার একটা সৌভাগ্য হয়েছিল এক মহাত্মার সাথে দেখা করার। সেই মহাত্মা আমার সাথে যিনি ছিলেন, তখন আমি ওনার পরিচয় জানি না, ওনার নাম সুদীপানন্দ গিরি মহারাজ। তো ওনার কাছে গেছিলাম। তো আমি যার সাথে গেছিলাম সে আমায় বলছে যে ওনার পরিচয় জানো কি আছে? আমি না জানি, মানে পূর্বতন পরিচয়, এখন তো সাধু, এবং পূর্বতন যে পরিচয় হচ্ছে উনি একজন নিউরোসার্জেন্ট, ঠিক আছে, এবং বিদেশে আমেরিকাতে উনি থাকেন, ওখানেই প্র্যাকটিস করতেন। তো সব ছেড়ে দিয়ে, ঠিক আছে, এবং মানে ডাবল FRCS সব ছেড়ে দিয়ে উনি ওই নিংটি পরে বসে রয়েছেন। এবার প্রশ্ন হচ্ছে কিসের জন্য? সফলতার এই এরকম জায়গায় থেকে আর কি পাওয়ার আছে ওনার? এবার সেই জায়গাটায় উনি এবার সাধন মার্গে পুরো চলে আসে, সব ছেড়ে। তো আপনি যে বিষয়ে আলোচনা করছিলেন, যে কথাগুলো বলছিলেন, তাতে সেইগুলো শুনে আমার একটা কথা বারে বারে মনে হয়েছে যে এই যে আমরা যারা প্রতিনিয়ত মানে আধ্যাত্মকে ঠিক যতটুকু আমরা জানি, আমরা মনে করি সেটাই এন্ড, কিন্তু তারও সেই ইন্দ্রিয়ের ওপারের জায়গাটার তো হচ্ছে পথ, সেই জ্ঞানগঞ্জে যাওয়ার। এবার একজন সাধারণ মানুষ যে ধরে নিন যার কোনো জ্ঞান নেই, সে যদি এই পথে চলতে চায়,
সে তার কোন বয়সে আসা উচিত বলে আপনার মনে হয়? বয়সটা ম্যান্ডেটরি না। আচ্ছা, ঠিক আছে, সে সে সাপোজ 60 বছর বয়স একটা মানুষ, যে সারা জীবন আমি চাকরি বাকরি কাজকর্ম করলাম, আমার আর পিছুটার নেই, ঠিক আছে, ছেলে মেয়ে বড় হয়ে গেছে, বিয়ে দিয়ে দিয়েছি, তারা স্টেবল, ব্যাস এখন আমি পূর্ণরূপে আমি সাধনা করব। ঠিক আছে, কেন? যে জায়গাটা হচ্ছে স্যাটিসফ্যাকশন, সে নিজের লাইফে স্যাটিসফাইড। আমি সারা জীবন কাজ করেছি, রোজগার করেছি, টাকা পয়সা রোজগার করেছি, সব কিছু করে আমার যা রেসপন্সিবিলিটি ছিল আমি সেটা সব কমপ্লিট করেছি। নাও আই অ্যাম ফ্রি পারসন। এবার সেই মানুষটা, সেরকম মানুষ যদি আমার কাছে আসে, আমি অ্যাডভাইস করি নিশ্চয়ই সাধন মার্গে যান। ঠিক আছে, আমরা কি জিনিস দেখি? দুটো জিনিস দেখি, একটা হচ্ছে পেশেন্স, কতখানি পেশেন্স আছে, আরেকটা হচ্ছে ডিসিপ্লিন। ঠিক আছে, ডিসিপ্লিনের মধ্যে কি হয়েছে, আমরা যে জায়গাটা দেখি মানুষটা কতক্ষণ বুঝতে পারে কিছু না করে। আমি তুমি কথা বলছি, ধরো আমরা এখানে 5 ঘন্টা কথা বলতেই পারি, গল্প করছি, কথা বলছি, চা খাচ্ছি, করতে পারি, কিন্তু ডুইং নাথিং করে আমি যদি তোমাকে 20 মিনিট এখানে বসিয়ে দিই, পারবে না, বসে থাকতে পারবে না। মানে তখন অনেক রকম সমস্যা তোমার মধ্যে আসবে, তুমি বাধ্য হয়ে উঠে পড়বে। এই জন্য সাধন মার্গে পৌঁছাতে গেলে যারাই আমাকে জিজ্ঞেস করে, দাদা শুরুটা কি করে করব? শুরুটা এইভাবে করবে, 20 মিনিট চুপ করে বসে থাকো, ডুইং নাথিং, চুপ করে বসে থাকো, অবজার্ভ ইয়োরসেলফ, নিজেকে অবজার্ভ করো। ঠিক আছে, এবার 20 মিনিট করে করে 1 মাস করলে, তারপর 25 মিনিট করলে, তারপর 30 মিনিট করলে, আস্তে আস্তে 5 মিনিট করে বাড়াচ্ছ। এবং প্রথম প্রথম অসহ্য লাগবে যে এ একটা কি বাজে জিনিস দিয়েছে, 20 মিনিট বসে থাকতে। পরবর্তীকালে এই 20 মিনিটটা তার জীবনের সবচেয়ে বড় নেশা হয়ে যাবে। ঠিক আছে, সে তখন পাগলের মতো 20 মিনিট কেন, সে ঘন্টার পর ঘন্টা ওইভাবে বসে থাকবে। তখন সে যে আনন্দটা পেয়ে যাবে ওখানে, সে আনন্দের বর্ণনা হয় না। মানে অন্য কিছু দিয়ে সেই আনন্দকে প্রাপ্তি লাভ করা যায় না। সুতরাং সে এত আনন্দ নিজের মধ্যে ফিল করবে যে চুপ করে খালি বসে আছে, ডুইং নাথিং, নিজের ভেতরে খালি অবজার্ভ করছে। তখন আমাদের ভেতরেই সবকিছু রয়েছে, বাইরে কোথাও ঈশ্বর নেই। জঙ্গল ইয়েতে ঘুরে ঘুরে ঈশ্বরকে পাওয়া যাবে না, সে তো আমার ভেতর বসে রয়েছে। তো সেই ভেতরে বসে যিনি বসে আছে তাকে খুঁজে পাওয়া, যাকে বলা হয় হু অ্যাম আই, আমি কে, তাকে জানো। এবং তাকে জানতে গেলে ওইভাবে বসে। কিন্তু একজন মানুষ যখন এই সাধন মার্গে প্রবেশ করবে, এবং মানুষের জীবনের যেমন পিছুটান থাকে, তার পাশাপাশি যেটা থাকে সেটা হচ্ছে তার নিজের মোহ, আকর্ষণ। তার মধ্যে যেমন মানে অর্থনৈতিক আকর্ষণ রয়েছে, যৌন আকর্ষণ রয়েছে, আরো বিভিন্ন রকম আকর্ষণ থাকে। এই যে আকর্ষণগুলো, এই আকর্ষণগুলোকে কি করে পেরোবে একজন মানুষ? সেটা কি ওই সাধন একদম একদম ওই প্রক্রিয়ার মধ্যে দিয়ে। এবং দেখো, এই যে ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, এই যে ষড়রিপু, এই আমরা অ্যাডভাইস করি এই ষড়রিপুকে জোর করে তাড়াতে নেই। আচ্ছা, ঠিক আছে, তাকে অ্যাকসেপ্ট করতে হয়, করে তাকে পাশ কাটাতে হয়, তবেই ইজিলি সেটাকে কাবু হয়। এবার কেউ যদি মনে করে যে যার খুব গ্রিড, খুব লোভ রয়েছে, সব ব্যাপারেই লোভ, কারোর খাওয়ার লোভও রয়েছে, কারোর অন্য বিষয়ের লোভ রয়েছে, সেই লোভটাকে এবার আমার কন্ট্রোল করতে হবে। ঠিক আছে, সে হয়তো অ্যাওয়্যার না, ঠিক আছে, তখন বিভিন্ন টেকনিক আছে, সেই টেকনিকগুলো আমরা শেখাই। এই জায়গাটাকে কন্ট্রোল করতে গেলে এই করতে হবে। এবার সাপোজ উদাহরণ দিই, আমি রসগোল্লা খেতে ভালোবাসি, রসগোল্লা দেখলে থাকতে পারি না, ঠিক আছে, এবার 10টা রসগোল্লা সামনে রেখে দাও, এবার চুপ করে বসে রসগোল্লার দিকে তাকাও, তার টেক্সচারটাকে দেখো, তার রসটাকে অনুভব করো, এটা খালি করতে থাকো, কিন্তু ধরবে না। আচ্ছা, 2 দিন 3 দিন করতে করতে একটা টাইমে তার রসগোল্লার থেকে মোহটা চলে যাবে। এগুলো মানে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট বলতে গেলে,
মানে আর এই সাধন যখন একজন মানুষ যখন সাধনা করছেন, এই বিষয়গুলো তো হলো আলোর দিক। আপনি যে বিষয়গুলো, এটা হচ্ছে আধ্যাত্মের আলোর দিক। কিন্তু আধ্যাত্মবাদে কিন্তু একটা অন্ধকার দিকও আছে, যেটা হচ্ছে তন্ত্রের একদম গূঢ় যে জায়গা, যেগুলো মানে হচ্ছে আমি বলছি এই যে একটা অঘোরবাদ, এই সম্পর্কে মানে জ্ঞানগঞ্জে এই সম্পর্কে কিছু আপনি দেখেছেন, বা এই সম্পর্কেও কি সেখানে কিছু রয়েছে? জ্ঞানগঞ্জে যে তন্ত্র প্রয়োগ হয় সেটা অনেক হায়ার লেভেলের তন্ত্র, যেটা আমরা বিভিন্ন জায়গায় দেখে থাকি। এই ধরনের তন্ত্র নয়, ওটা উচ্চ মার্গে এবং প্রচন্ড ভয়ঙ্কর। আচ্ছা, প্রচন্ড ভয়ঙ্কর। এবং মানে সেখানে পিশাচ থেকে শুরু করে ডাকিনি থেকে মানে অন্য লেভেলের, ওই লেভেলের তন্ত্র হয় ওখানে। মানে তার নির্দিষ্ট আলাদা জোন আছে, সেখানেই হয়। ঠিক আছে? এবং সেখানে যে তন্ত্রের যে রিসার্চ, সেটা মেনলি বৌদ্ধ তন্ত্রটাই হয়। আচ্ছা, বৌদ্ধ তন্ত্রটাই ওখানে সবচেয়ে বেশি পাওয়ারফুল কাজ করে। বুঝতে পেরেছি। আর এই মানে জ্ঞানগঞ্জের জায়গায় আসতে গেলেই যেটা মানে একটু আগে আপনি যেটা বলছিলেন, সেটা হচ্ছে এই শরীর ত্যাগ করে সূক্ষ্ম শরীরে যাওয়া। এটা বিভিন্ন সাধকরা বিভিন্ন সময় বলেছেন যেটা করা সম্ভব, কিন্তু এটা আমরা যারা সীমিত ইন্দ্রিয় নিয়ে রয়েছি তাদের পক্ষে তো এটা অনুভব করা সম্ভব নয়। ফলে আমরা যারা অবিশ্বাস করি এই ব্যাপারটাকে, যে হ্যাঁ এটা তো একটা অবিশ্বাসের জায়গা, তো সেখানে মানে সেইটাকে কি করে আপনি বোঝাবেন, সেখানে আপনি জাস্টিফাই কি করে করবেন? আমাদের যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী উনি একটা খুব ভালো কথা বলতেন, বনদ বন যাই। চেষ্টা যত তুমি চেষ্টা করবে, তুমি সাধু হওয়ার চেষ্টা করো, 2 বছর 3 বছর 4 মাস। সাধু মানে কি? যা সৎ চিন্তা, সৎ ভাবনা নিয়ে তুমি নিজেকে তৈরি করছো, সেই সাধু। তুমি প্রতিনিয়ত নিজেকে মনে করছো আমি সাধু, মানুষের মঙ্গল করবো, মানুষের ভালো করবো, সব করতে 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 একদিন কিন্তু তুমি সাধু হয়ে যাবে। ঠিক আছে? সাধু হয়ে যাবে অর্থাৎ সাধুর কোয়ালিটি তোমার মধ্যে চলে আসবে। ঠিক আছে? এই যে আউটার বডি এক্সপিরিয়েন্স, ঠিক আছে, যখন আমি জানতাম না, আমিও অবাক হয়েছি। ঠিক আছে? ছোটবেলায় আমরা শুনতাম যে চাঁদে একটা ঘর আছে, ওখানে একটা বুড়ি বসে রয়েছে, যে চরকা কাটে। হ্যাঁ, যে চরকা কাটে। এটা মোটামুটি আমরা সবাই শুনেছি। আদৌ কি চাঁদে ওটা রয়েছে? না। এখন মানুষ যখন চাঁদে এক্সপ্লোর করছে, তখন কিন্তু এই তথ্যটা মানুষ এখন চাঁদের কি উপাদান আছে মানুষ যখন জানতে পেরে যাচ্ছে, তখন তার কাছে এটা আর কোনো অন্তরায় হয়ে দাঁড়ায় না। ঠিক আছে? সঠিক জ্ঞান যখন তার কাছে এসে পৌঁছাবে, তখন অলৌকিকতা বলে আর থাকবে না। আমরা যে রাস্তাঘাটে ম্যাজিক দেখি, ঠিক আছে, চোখের সামনে একটা মানুষকে ভ্যানিশ করে দিল, ঠিক আছে, আমরা সবাই দেখে আটকে উঠে, আরে চোখের সামনে একটা মানুষকে ভ্যানিশ করে দিল, বাস্তবিক কি সেই মানুষটা ভ্যানিশ হয়ে গেল? না, এটা তো হতে পারে না। এইবার তুমি সেই ম্যাজিশিয়ানের কাছে বললে, আপনি এই ম্যাজিকটা আমায় শেখান। সাপোজ সে রাজি হলো, আচ্ছা ঠিক আছে তোমায় শেখাবো। এবার তুমি শিখে গেলে যে কোন টেকনিকে উনি মানুষটাকে গায়েব করে দিচ্ছে। ঠিক আছে? এবার তখন ম্যাজিক বা যা কিছু হচ্ছে সায়েন্স, এবং জ্ঞানগঞ্জ সিদ্ধাশ্রম হচ্ছে বিজ্ঞান। এখানে সব বিজ্ঞান পড়ানো হয়, এবং সৌর বিজ্ঞান পড়ানো হয়। ঠিক আছে? ওর জন্য বিভিন্ন লেন্স লাগে, পাওয়ারফুল। আমি সচক্ষে দেখেছি এরকম বড় বড় সব লেন্স। মানে সূর্যের রশ্মি, আমরা সূর্যের রশ্মির কটা জানি? 7টা জানি, ভিবজিওর। কয়েকশো সূর্য রশ্মি রয়েছে যাদের আমরা চিনি না, কিন্তু ওই মহাত্মারা জানেন যে কোন রশ্মি দ্বারা, যেহেতু সূর্য প্রাণ কেন্দ্র, সেই রশ্মি দ্বারা সৃষ্টি করা যায়। তো ওখানকার মহাত্মারা কি করেন, মানে এলাচের 2টো দানা নিল, হ্যাঁ, আর 2টো জোয়ানের দানা নিল, হাতে ডললো, 2টো মানে ডলার পর একটা অন্য প্রজাতির একটা প্রাণীকে তৈরি করে দিল। তো আমি ভাবো ম্যাজিক, মানে এটা তো দারুণ ম্যাজিক, যে এটা হাতে ডলে উনি একটা প্রজাপতির মতো একটা অদ্ভুত একটা বানিয়ে দিল, স্পিসিস বানিয়ে দিল। আমি জানি না, ঠিক, কিন্তু এটা তো বিজ্ঞান।
ওনারা যেটা করছেন প্রত্যেকটা বিজ্ঞান, ওনারা উপাদানটা জানে কতটার সাথে কতটা জিনিস মেলালে কি রেজাল্ট আসবে, সেই রেটার দ্বারা সেই বিজ্ঞানটা জানে। আর এই যে বলে এই মানে অ্যাস্ট্রাল ট্রাভেল যেটাকে বলে, যেটা ওটা কি ওই সূক্ষ্ম শরীরে ভ্রমণ? সূক্ষ্ম শরীর, দেখো যারা আমার কাছে প্র্যাকটিস করছে অ্যাস্ট্রাল ট্রাভেলের জন্য, আমি যাদের তৈরি করাচ্ছি, ফার্স্ট হচ্ছে যেভাবে বলি তোমার দর্শকদের বলে দিচ্ছি, ফার্স্ট হচ্ছে আমি আত্মা, এটা তোমাকে বিলিফ সিস্টেমে আনতে হবে, নিজের বিলিফ সিস্টেমে। আই অ্যাম নট আ বডি, নট আ মাইন্ড, আই অ্যাম জাস্ট আ সোল, ঠিক আছে, যেটা আমার মূল স্বরূপ, আমি আত্মা, ঠিক আছে। যখন তোমার এটা বিলিফ সিস্টেমের মধ্যে বসে যাবে, তখন হবে ডিট্যাচমেন্ট ফ্রম আই, কি আমি আত্মা। তখন কি তোমার দেখার দৃষ্টিটা আলাদা হয়ে যাবে, যে খাটে যে শুয়ে আছে সেটা আমার শরীর, আমি নই। খাওয়ার যে খাচ্ছে সেটা আমার শরীর খাচ্ছে, আমি নই। এই যে আমি আলাদা, যখন এটা বিলিফ সিস্টেমের মধ্যে চলে আসবে, তখনই তুমি তোমার নিজের আত্মাকে উপলব্ধি করতে পারবে, ঠিক আছে। তখনই একটা ডিট্যাচমেন্ট হবে, ডিট্যাচমেন্ট ফ্রম আই। আই বলতে কি আমার বাড়ি, আমার গাড়ি, আমার ফ্যামিলি, আমার, এই যে আমার, বাস্তবিক আমি বা আমার বলে কিছু হয় না, এই পুরোটাই আপেক্ষিক। যেদিন তুমি ওই আইকে চিনতে পেরে যাবে, সেদিন ওই জার্নির ফার্স্ট পার্টটা তুমি কমপ্লিট করতে পারবে। তারপর সেকেন্ড পার্ট, ওই ভেতরের যে আত্মা রয়েছে, আত্মা মানে ইটসেলফ এনার্জি, সেই এনার্জিটাকে তুমি কি করে বার করতে পারো শরীর থেকে, আবার শরীরের মধ্যে ঢোকাতে পারো, এটা একটা ক্রিয়া প্র্যাকটিস। এই প্র্যাকটিসের দ্বারা এভরিথিং ইজ পসিবল, এখানে ইম্পসিবল বলে হয় না, ঠিক আছে। যেটা যুক্তিসঙ্গত সব জিনিসই পসিবল এখানে করা যায়। আর এই অ্যাস্ট্রাল ট্রাভেল নিয়ে যখন কথা হচ্ছে, তখন শেষ প্রশ্ন করবো একটা এই অ্যাস্ট্রাল ট্রাভেলের রিলেটেড, সেটা হচ্ছে যে ক্রিয়াযোগটা কি, সেইটা একবার মানে দর্শকদের জন্য সহজ সরল ভাষায় বোঝানো দরকার। ক্রিয়াযোগটা অত্যন্ত প্রাচীন যোগ, এবং এই যোগটা হচ্ছে কি জ্ঞানযোগ। জ্ঞান, একটা জ্ঞানের যোগ লাগবে, একটা হঠযোগ লাগে, আর একটা হচ্ছে লয় যোগ। তাহলে মানে জ্ঞান মানে কি নলেজ, নলেজ ছাড়া তুমি করতে পারবে না। হঠযোগ শরীর, সেই শরীরটাকে তোমার বলিষ্ঠ করতে হবে, তাহলে যে এনার্জিগুলোকে নেবে তার জন্য শরীরটাকে, তো শরীরটা ইটসেলফ আ মেশিন। যেমন আজকালকার দিনে তোমার এখানে ইন্টারনেট আছে, ঠিক আছে, সবার মোবাইলে ইন্টারনেট আছে, একটা রটার আছে, সেই ইন্টারনেটগুলোকে অপারেট করছে। এই শরীরটা হচ্ছে সেরকম একটা রটার, মানে মোটামুটি বোঝানোর জন্য বলছি, এটা একটা রটার, এর আন্ডারে অনেকগুলো মোবাইল কাজ করছে, ঠিক আছে। তো আমরা যদি এই শরীরটাকে সেরকম একটা মেশিন ধরে নিই, ঠিক আছে, এই মেশিন দ্বারা কি হবে, এই মেশিন দ্বারা হবে কি বিশ্বের বিভিন্ন প্রান্তের থেকে যত রকম ফ্রিকোয়েন্সি তুমি এই মেশিনের সাথে কমিউনিকেট করতে পারবে, ঠিক আছে। এবার সাপোজ ধরো ক্রিয়াযোগটা বলছি, তার আগে হচ্ছে অনেকে প্রশ্ন করে যে আপনি জ্ঞানগঞ্জের মহাত্মাদের সাথে আপনার যোগাযোগ, ওনারা যেমন নির্দেশ দেন সেই মতো আপনি কাজ করেন। এবার যে জানে না সে আমায় বললো, আচ্ছা জ্ঞানগঞ্জের মহাত্মারা কি মোবাইল ফোন ব্যবহার করে? কমন প্রশ্ন হতে পারে, যে জানে না সে প্রশ্ন করতে। আপনাকে ইনফরমেশন কিসে দেয়, তার মাধ্যমটা কি, ঠিক আছে। তারা যেখানে টাইম জোন নেই, যারা ম্যাক্সিমাম সূক্ষ্ম শরীরে থাকেন, সাপোজ বাবাজি মহারাজ আমাকে একটা মেসেজ দিতে চায় যে তোমাকে এটা এই কাজটা দেওয়া হলো, তুমি এই কাজটা করবে, সেটা কিভাবে আসে সেটা আজ তোমার দর্শকদের বলে দিচ্ছি। এই যে আমি সিস্টেমটা শেখাচ্ছি 20 মিনিট বসে থাকা, ঠিক আছে। যখন তুমি বসতে শিখে যাবে এবং যখন তোমার হার্টবিট, শ্বাস প্রশ্বাস লো হয়ে যাবে, ঠিক আছে, এবং ওনাদের সাথে কথা বলার একটাই ভাষা, দ্য ওনলি ল্যাঙ্গুয়েজ ইজ সাইলেন্স। ভেতরে ইনার সাইলেন্স, নিজের ভেতর যখন তুমি স্থির হয়ে যাবে, তখনই ওই ফ্রিকোয়েন্সির সাথে তুমি কমিউনিকেট করতে পারবে, বুঝছো। যখন তুমি চঞ্চল থাকবে পারবে না। তো যখন ধ্যানে আমরা থাকি তখন বিভিন্ন মেসেজ আসে, যে হোয়াট টু ডু, হোয়াট নট টু ডু, এটা করতে হবে সেটা করবে, মেসেজ আসে, ঠিক আছে। ওখানে কোনো ফিজিক্যাল চরিত্র থাকে না, ঠিক আছে।
মানে একজন আত্মা আরেকজন আত্মাকে বোঝে, মানে একটা বডি আরেকটা বডিকে না। এই পারসেপশনটা ক্লিয়ার হলে বোঝা যাবে। একটা হায়ার ডাইমেনশনাল এনার্জি একটা লোয়ার ডাইমেনশনাল এনার্জিকে মেসেজ পাঠাচ্ছে, ব্যাস এটাই হচ্ছে ফান্ডা। আর এই জ্ঞানগঞ্জে আপনি বলছেন যে আপনি নিজেও প্রবেশ করেছেন, তো সেখানে আপনি কি এমন কাউকে দেখেছেন যিনি আমাদের সমাজের জন্য খুব ইম্পর্টেন্ট কোনো মানুষ? দেখেছি, কিন্তু আমরা বলতে পারি মিস্টার এক্স, যিনি বাঙালি, একটা আদর্শ আমাদের বাঙালি তথা ভারতবর্ষ তথা এশিয়ার অন্যতম এক, সারা বিশ্বেরই অন্যতম একজন আদর্শবান মানুষ, কিন্তু আমরা ওনাকে মিস্টার এক্স বলেই জানি। উনি সশরীরে রয়েছেন, আমাদের মঙ্গলের জন্য কাজ করছেন, এরকম কোনো মানুষ আছে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। একেবারেই। তো আমাদের এই আলোচনা, আমরা আজকে যে বিষয়ে আলোচনা করলাম, অভিজিৎবাবুকে আমরা আগে মানে এরপরেও ওনাকে ডাকবো, কারণ হচ্ছে আমাদের অনেক কিছু এই পর্বে, কারণ একটা সীমিত সময়ের মধ্যে পুরো আলোচনাটা করতে হয়। খুব ভালো লাগলো এই সমস্ত বিষয়ে জেনে, এবং আশা করি দর্শকরাও আরো বেশি জানলেন, আরো বেশি এই সম্পর্কে ঋদ্ধ হলেন, এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন এই আলোচনা আপনাদের কেমন লাগলো। আর লেন্স কথা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটা অনেক বেশি বেশি শেয়ার করুন, কারণ আফটার অল আমাদের ভারতবর্ষ সাধকদের দেশ। এই দেশ, এই আমরা এবং বাঙালি জাতি হিসেবে আমাদের এটা গর্ব। উনি যেটা একটু আগে বললেন যে জ্ঞানগঞ্জে বেশিরভাগ মানুষই সেখানে বাঙালি পরিচয়, তাদের যে দেহটা সেইটা বাঙালি পরিচয়ের দেহ। তো সেই কারণে আমাদের উচিত আরও বেশি এই ভিডিওকে ছড়িয়ে দেওয়া, আর এই জ্ঞান সম্পর্কে আরও বেশি মানুষকে সচেতন করা। খুব ভালো থাকবে। নমস্কার।